পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল আগেভাগেই জায়গা করে নিয়েছে 2026 বিশ্বকাপে। তবে এখনও বাকি চিলি ও বলিভিয়ার বিপক্ষে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচকে সামনে রেখে খুবই শীঘ্রই ঘোষণা হতে চলেছে ব্রাজিলের নতুন স্কোয়াড। আর আজকের এই ভিডিওতে আমরা জানবো মিডফিল্ডে কারা কারা জায়গা পেতে পারেন ব্রাজিলের স্কোয়াডে। গত ফিফা উইন্ডোতে ব্রাজিল জাতীয় দল 25 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল। তবে ফিফার নিয়ম অনুসারে ম্যাচ ডে স্কোয়াডে রাখা হয়েছিল 23 জনকে। সেই স্কোয়াডে ছিল 3 জন গোলকিপার, 8 জন ডিফেন্ডার, 6 জন মিডফিল্ডার এবং 6 জন ফরওয়ার্ড। এই গঠন অনুসারে এবারও চলতে পারেন কার্লো আনচেলত্তি। প্রশ্ন হচ্ছে এবার কারা সেই 6 জন হতে পারেন। গত ফিফা উইন্ডোর পর থেকে ব্রাজিলের অধিকাংশ খেলোয়াড়রাই ক্লাবের হয়ে খুব বেশি ম্যাচ খেলেননি, ফলে অনেকেই নিজেকে প্রমাণ করার সুযোগও পাননি। এমন পরিস্থিতিতে আনচেলত্তি আগের স্কোয়াডের উপরেই নির্ভর করতে পারেন, অর্থাৎ বড় কোনো চমক ছাড়াই পরিচিত মুখগুলোকে আবারও দেখতে পারবো আমরা মিডফিল্ডে। তবে একটি পজিশনে পরিবর্তন একেবারেই নিশ্চিত। লম্বা সময়ের ইনজুরির পর নেইমার জুনিয়র ফিরছেন জাতীয় দলে। তার ফিটনেস এখন সন্তোষজনক, আর সেটি দেখেই তাকে দলে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। নেইমার ফিরলে তিনি খেলবেন অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে, তাই এই পজিশনে নেইমার ছাড়া আর কেউ থাকতেই পারে না। আনচেলত্তি তার শেষ 2 ম্যাচে 2টি ভিন্ন ফরমেশন ব্যবহার করেছিলেন। প্রথমটি হচ্ছে কার্লো আনচেলত্তির পছন্দের 4-3-3 ফরমেশন এবং দ্বিতীয়টি হচ্ছে 4-2-3-1 ফরমেশন। 4-3-3 ফরমেশনে অ্যাটাকিং মিডফিল্ডারের কোনো ভূমিকা থাকে না, তবে 4-2-3-1 ফরমেশনে একটি নির্দিষ্ট অ্যাটাকিং মিডফিল্ডার লাগেই। সেই জায়গায় আগের ম্যাচে খেলেছিলেন মেতিয়াস কুনহা। তবে একটা প্রশ্ন থেকেই যায়, নেইমার নাকি কুনহা, কে হবেন অ্যাটাকিং মিডফিল্ডার? নেইমার ফিরলে স্বাভাবিকভাবেই তিনি হবেন অটো চয়েস, তবে কুনহাকেও বাদ দেওয়া কঠিন। তিনি দুর্দান্ত ফর্মে আছেন এবং প্যারাগুয়ের বিপক্ষে একমাত্র জয়সূচক গোলে অ্যাসিস্ট করেছিলেন তিনি, তাই তাকে বাদ দিয়ে স্কোয়াড গঠন করার প্রশ্নই আসে না। সম্ভবত কুনহা থাকবেন নেইমারের সাবস্টিটিউট, কিংবা কোনো ম্যাচে খেলবেন নাম্বার 9 হিসেবে। ব্রাজিলের মিডফিল্ড মানে শক্তি ও ভারসাম্য। এই ভারসাম্যের মূল স্তম্ভ হলেন ক্যাসেমিরো। সিনিয়র খেলোয়াড় হিসেবে তার অভিজ্ঞতা এবং রক্ষণাত্মক স্কিল ব্রাজিলের জন্য অমূল্য, তাই ডিফেন্সিভ মিডফিল্ডারে ক্যাসেমিরো থাকবেন এটা নিশ্চিত। নিউক্যাসলের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা ব্রুনো গ্রিমারেস গত ম্যাচেও ছিলেন অনবদ্য। পাসিং, ড্রিবলিং, লং বল কিংবা ট্যাকল সব জায়গায় তিনি ছিলেন অসাধারণ। প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে পেয়েছিলেন 8.1 রেটিং, যা ছিল ম্যাচের সর্বোচ্চ। তাই নেইমার, ক্যাসেমিরো, ব্রুনো এই 3 জনকেই ধরে নেওয়া যায় স্টার্টিং মিডফিল্ডার হিসেবে। বাকি 3 জন মিডফিল্ডার কারা হতে পারেন? সবসময় মূল একাদশের বাইরেও প্রয়োজন হয় যোগ্য বিকল্পদের। সেই হিসাবে 3 জন মিডফিল্ডার হতে পারেন আন্দ্রে সান্তোস, এডারসন, জো গারসন। এখানে নির্ভর করবে কুনাকে কোন পজিশনে রাখা হচ্ছে। যদি কুনা মিডফিল্ডার হিসাবে ঢুকেন তাহলে গারসন বাদ পড়তে পারেন, আর যদি কুনাকে ফরওয়ার্ড ধরা হয় তবে গারসন মিডফিল্ডে টিকে যাবেন। তবে কুনা যদি ফরওয়ার্ড হিসাবে খেলেন তাহলে রিচার্লিসন স্কোয়াড থেকে বাদ পড়তে পারেন। গত 2 ম্যাচে তার পারফরমেন্স ছিল দুর্বল, তাই কুনাকে স্কোয়াডে নিতে হলে রিচার্লিসনকে অবশ্যই বাদ দিতে হবে। ব্রাজিলের মিডফিল্ডে এবার শক্তিশালী, অভিজ্ঞতা ও প্রতিভার মিশলে তৈরি হবে। নেইমারের ফেরা মিডফিল্ডে যোগ করবে নতুন মাত্রা, আর ক্যাসেমিরো আর গ্রিমারেস তৈরি আছেন যে কোনো প্রতিপক্ষকে আটকাতে। আগামী ম্যাচগুলোতে আনচেলত্তি কাদের স্কোয়াডে রাখেন সেটাই এখন দেখার বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলের নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পারলে ভিডিওটা শেয়ার দিয়ে দিন।